এবারে আসুন, আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছিলাম সেই বিষয় নিয়ে আপনাদের সাথে এখন আলোচনায় যাই। সরি, আমি একটা ট্যাব ওপেন ছিল। এখন আমি আপনাদের সাথে মূল আলোচনায় যেতে চাই। সেটা হচ্ছে আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকা আপনারা জানেন যে প্রায় এক যুগ এই পত্রিকাটি স্বৈরাচার হাসিনা বন্ধ রেখেছিল। এক যুগ পরে এসে এই পত্রিকাটি গতকালকে উদ্বোধন হয়েছে বা গতকালকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী উনি আমাদের সাংবাদিক শাহেদ আলম ভাই, তিনি একটা পোস্ট করেছেন। কি পোস্ট করেছেন? পোস্টটা হচ্ছে, দাঁড়ান, পোস্টটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, আমি বানিয়ে বলছি না, কিন্তু এই যে একটু দেখাই, আপনারা দেখেন তার পোস্টটা, যদি উল্টা দেখাচ্ছে আমি এবার পড়ে শোনাচ্ছি। গতকালকে উনি পোস্টটা দিয়েছেন। আমার দেশকে স্বাগত, শুরুতেই হোঁচট, শহীদের তালিকায় শুরুতেই নেই ওয়াসিম, আমরা ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই ডরাই তো, আমার দেশ দৈনিক সংগ্রাম না হয়ে গণমানুষের দৈনিক হোক। এখন বলেন, বাংলাদেশে যে পত্রিকাটি, বাংলাদেশে কয়েকটা পত্রিকা, আমি একটা পত্রিকার নাম স্পেশালি নিচ্ছি, সেটা হচ্ছে আমার দেশ পত্রিকা। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে যখন কথা বলার মতো বাংলাদেশে কোনো মিডিয়া ছিল না, বলা যায় একাই লড়াই করেছে আমার দেশ। যেদিন বিএনপির পক্ষে কথা বলার মতো কোনো মিডিয়া ছিল না, কোনো সাংবাদিক ছিল না, বলা যায় একাই লড়াই করেছে এই মাজলুম সম্পাদক, আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। তখন তিনি পিএইচডি করেন নাই, আজকে তিনি পিএইচডি ধারী। যখন বিএনপির পক্ষে কথা বলার মতো বাংলাদেশে কোনো সাংবাদিক ছিল না, কোনো পত্রিকা ছিল না, তখন একাই বিএনপির পক্ষে লড়াই করেছেন এই আমার দেশ। যখন জামাতের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না, তখন একাই বলা যায় লড়াই করেছিল এই আমার দেশ। যখন স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলার মতো, লিখার মতো সাহস বাংলাদেশের কোনো সাংবাদিকের ছিল না, কোনো পত্রিকার ছিল না, কোনো মিডিয়ার ছিল না, বলা যায় একাই লড়াই করেছিল এই আমার দেশ, এই ডক্টর মাহমুদুর রহমান। কথায় বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। শাহেদ আলমকে, একজন বামপন্থী সাংবাদিক, আমাদের পত্রিকার সম্পাদক, হয়তো বিএনপির কোনো পদধারী ব্যক্তি নন, হয়তো বিএনপির একজন কর্মীও না, কিন্তু বিএনপিকে মাজার সোজা করে দাঁড় করিয়ে রাখার ক্ষেত্রে যে লোকটার অনেক বড় অবদান রয়েছেন, তিনি হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান। একসময় খালেদা জিয়ার পক্ষে কথা বলার কেউ ছিল না, বাংলাদেশে কোনো সাংবাদিক ছিল না, কোনো পত্রিকা ছিল না, তখন একাই লড়াই করেছেন এই মাহমুদুর রহমান। একসময় তারেক রহমানের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না, লোকটা জুলুমের শিকার, মাজলুম ছিলেন, একাই দাঁড়িয়েছিলেন এই মাহমুদুর রহমান, একাই দাঁড়িয়েছিলেন আমার দেশের মতো আরো অনেক পত্রিকা, অনেক মিডিয়া ছিল, দিগন্ত টেলিভিশন ছিল, একই আচরণের কারণে তাদেরকে বন্ধ করা হয়েছে। ইসলামিক টেলিভিশন ছিল, তাদেরকে বন্ধ করা হয়েছে। সংগ্রাম ছিল, তাদেরকে বন্ধ করা হয়েছে। সেই পত্রিকার বিরুদ্ধে কলম ধরেছে এই শাহেদ আলম। এখন প্রশ্ন হলো যে ওয়াসিম আমাদের জুলাই আগস্টের বিপ্লবের একজন শহীদ, সম্ভবত উনি ছাত্র দলের একজন নেতা ছিলেন। জুলাই আগস্টের বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, আমি কাউকেই রাজনৈতিকভাবে চিনি না। আমি এতটুকু চিনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তারা দেশ এবং জাতিকে মুক্ত করার লড়াই করেছিল এবং সেই লড়াইয়ে তারা রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছিল। আমি তাদের দলীয় পরিচয় জানতে চাই না, আমার জানার দরকার নাই। তারা আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত করার লড়াই করেছে এবং সেই লড়াইয়ে তারা জীবন দিয়েছে, তারা শহীদ।
আমি তাদের দলীয় পরিচয় জানতে চাই না, আমার জানার দরকার নাই। কিন্তু প্রশ্ন হলো, শহীদ কি শুধু এই এক ওয়াসিম? শহীদ কি শুধু সাইদ আর মুগ্ধ, আর কেউ না? প্রায় 2000 মানুষ শাহাদাত বরণ করেছেন। আমরা কয়জনেরই বা নাম জানি? অধিকাংশই 2 জনের নাম জানি। কে? আবু সাইদ আর মুগ্ধ। আমরা অধিকাংশ মানুষ এই 2 জনেরই নাম জানি। 2000 শহীদদের মধ্যে আমরা মাত্র 2 জনের নাম জানি, আর কারোরই নাম জানি না। ইভেন শহীদদের যে তালিকা করা হয়েছে, সেখানে কি সকল শহীদের নাম আছে? আজ পর্যন্ত কি কেউ হলফ করে বলতে পারবে যে সকল শহীদদের নামের তালিকা করা হয়েছে? না। তাহলে এক ওয়াসিমকে নিয়ে শাহেদ আলমের মানে এত দরদ উতলায় উঠলো কেন? হঠাৎ করে শাহেদ আলম একেবারে মানে বিএনপির খুব দরদি মানুষ হয়ে গেলেন। হ্যাঁ, হঠাৎ করে শাহেদ আলম বিএনপির খুব দরদি মানুষ হয়ে গেলেন। ঘটনা কি? প্রশ্ন হলো, আমার দেশ এই ভুলটা কেন করলো, আর শাহেদ আলমই বা এই ভুলটা কেন ধরলো? এই কেনর জবাব আসেন খোঁজার চেষ্টা করি। শাহেদ আলমের কিছু স্বার্থ আছে। স্বার্থ ছাড়া শাহেদ আলম কোনো কথা বলে না। যতই মুখে মিষ্টি মিষ্টি কথা বলুক যে আমি দেশের জন্য কথা বলি, জনগণের জন্য কথা বলি, গণমানুষের জন্য কথা বলি, গণমানুষের জন্য উনি সাংবাদিকতা করেছেন, গণমানুষের জন্য ইউটিউবিং করেছেন, এখনো করে যাচ্ছেন, গণমানুষের জন্য লেখেন, বলেন, এ সমস্ত কথা উনি বলেন। এই গণমানুষের জন্য সাংবাদিকতা করতে গিয়ে, গণমানুষের জন্য কথা লিখতে গিয়ে উনি কয়টা মামলা খেয়েছেন, কয়বার জেলে গিয়েছেন, কয়বার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন? একবারও না। একটা মামলাও তার বিরুদ্ধে হয়নি। কিন্তু মাহমুদুর রহমানের মাথার উপরে 50টার উপরে মামলা ছিল। মাহমুদুর রহমানের মাথার উপরে 50টার উপরে মামলা ছিল গণমানুষের পক্ষে সংবাদ করার জন্য, গণমানুষের কথা বলার জন্য, মাজলুমদের পক্ষে কথা বলার জন্য। তিনি বলা যায় যে প্রতিদিনই হাজিরা দিতেন। তার উপরে হামলা হয়েছে, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন বলে আজও তিনি বেঁচে আছেন, এবং তার সেই পত্রিকার উদ্বোধনের মাধ্যমে তিনি আবার সম্পাদনা শুরু করলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই শাহেদের কি অবদান আছে আপনি বোঝার চেষ্টা করেন। আমার দেশ পত্রিকা স্বৈরাচার হাসিনার ত্রাস, স্বৈরাচার হাসিনার স্বৈরাচারের মোকাবেলায় অগ্রগামী সৈনিক আমার দেশ পত্রিকা, অগ্রগামী সৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তাকে নিয়ে করে, তার পত্রিকাকে নিয়ে করে সমালোচনা কে? শাহেদ আলম, যিনি গণমানুষের বক্তা, গণমানুষের পক্ষে কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে একটা মামলাও খান নাই। অনেক বড় বুদ্ধিজীবী, অনেক বড় সাংবাদিক, হ্যাঁ, অথচ স্বৈরাচার হাসিনা ওনার বিরুদ্ধে একটা মামলাও দেয় নাই। স্বৈরাচার হাসিনার পেটুয়া বাহিনী, পুলিশ একটা ধাওয়াও দেয় নাই। স্বৈরাচার হাসিনার সোনার ছেলেরা, ছাত্রলীগ একবারও হামলা করে নাই। উনি গণমানুষের বক্তা, হ্যাঁ, গণমানুষের ইউটিউবার। সমালোচনা করছে কার? আমার দেশ পত্রিকার সম্পাদকের। কেন? এই কারণে আপনারা জানেন যে বর্তমানে গত 5ই অগাস্টের পরে সারা দেশে বিএনপির দুর্নীতিবাজ নেতারা এমন ভাবে চাঁদাবাজি, লুটপাটে, মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েছে যে ইলিয়াস ভাই, পিনাকিদার মতো বড় বড় অনলাইন অ্যাক্টিভিস্ট, জুলকারনাইন শাহের মতো আন্তর্জাতিক মানের সাংবাদিক বিএনপির এই দুর্নীতিবাজ নেতাদের মুখোশ উন্মোচন করেছেন। তাতে করে তারা বিএনপির ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদের কর্মী সমর্থকদের বিরাগ ভাজন হয়েছেন। বলতে পারেন যে বিএনপির যিনি সেকেন্ড ইন কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরাগ ভাজন হয়েছেন। এই সুযোগটা শাহেদ আলম কাজে লাগাতে চায় যে আজকে ইলিয়াস জামাতি হয়ে গেছে, পিনাকি জামাতি হয়ে গেছে, জুলকারনাইন শাহেরও জামাতি হয়ে গেছে, হ্যাঁ, বিএনপির লোকজন তাদেরকে এখন পছন্দ করতেছে না। এই শূন্য স্থানটা যদি কায়দা কৌশলে বিএনপির পক্ষে দুই একটা কথা, দুই একটা ইস্যু টিস্যু বানিয়ে যদি বিএনপির কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়, কারণ উনি ধরেই নিয়েছেন বিএনপি ক্ষমতায় আসতেছে,
উনি ধরেই নিয়েছেন বিএনপি ক্ষমতায় আসতেছে। তো বিএনপি যেহেতু ক্ষমতায় আসতেছে, সুতরাং তারা 5 বছর ক্ষমতায় থাকবে। আম, তো এই সুযোগ তো হাতছাড়া করা যায় না, যেহেতু ইলিয়াসের শূন্যস্থান পূরণ করার দরকার, পিনাকির শূন্যস্থান পূরণ করা দরকার, হ্যাঁ, জুলকারনাইন সাহেবের শূন্যস্থান পূরণ করা দরকার। আর এই আমার একটা সুযোগ যায়, আমাকে এমনি বিএনপি নেবে না, যদি এই শূন্যস্থান কোনো একটা কায়দা কৌশলে এই নিয়ে বিনিয়ে বিএনপির পক্ষে একটা ইস্যু টিস্যু বানিয়ে যদি এই সুযোগটা কাজে লাগানো যায়। আবার বিএনপির কিছু কিছু নেতা নাচানাচিও করতেছে তারই কথায়। কিন্তু ও আমার সাথে কেন লাগলো জানেন? বিশাল বড় স্বার্থগত একটা দ্বন্দ্ব এই জায়গায়। কি দ্বন্দ্ব? শাহেদ আলমের আসিফ নজরুলকে দিয়ে যে ধান্দাবাজি সে করছে, এই ধান্দাবাজি তো সে বিএনপি আসলে করতে পারবে না। কারণ এ তো সে ভিডিও তো আমাদের কাছে আছে যে তারেক রহমান লন্ডনে থাকে, সেটা নিয়ে সে জানে না। তারেক রহমান কে সে চিনেই না। তো আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন, ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন, কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে যিনি আছেন? না, উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন। শাহেদ আলম চেষ্টা করছে এই সরকারকে যতদিন রাখা যায় এবং আসিফ নজরুলকে যতদিন রাখা যায়। আসিফ নজরুলের এই দেশে গিয়ে এবার ধান্দাবাজি করে আসছে কিছু, এখনো চলতেছে, এখানে বসেই তদবির বাণিজ্য চলছে। আসিফ নজরুল না থাকবে, তারে না থাকলে এটা করে দিবে কে? এই কারণে এখানে তো কোটি কোটি, ভাই শত শত কোটি টাকার খেলা। তো এখানে একটারে মানে জামিন করাই দিতে পারলেই তো শত কোটি টাকা দেওয়ার লোকজনও আছে।